দর্শক আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছে আমি তানজিয়া জুথি। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডির ৩২। বুলডোজার কর্মসূচি শেষ হলেও এখনো চলছে ভাঙার কার্যক্রম। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন ৩২ নম্বরের বাড়িটি দেখতে। কেউ কেউ আবার দেয়ালে লিখছেন স্বৈরাচারের পতন এমনই হয়। সামনে যেই সরকারি ক্ষমতায় আসুক, কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরও পরিণতি একই হবে বলে হুঁশিয়ার করেন বিক্ষুব্ধরা। চোরের বাড়ি চুরি হচ্ছে, কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বইয়ের প্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে। যে পরিস্থিতি দেখতেছি এটা তার হাতের কামাই। সে যদি এই জুলাই গণহত্যার ছাত্রদের নির্মম হত্যা না চালাইতো এবং এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন না করতো, তাহলে আজ এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। ছাত্র জনতার দ্রোহে পুড়েছে হাসিনার বাড়ি সুধা সদনও। সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাফওয়ান, সেখানে এখন কি অবস্থা দেখছেন, যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। জুথি, ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার যে ক্ষোভ সেটি কিন্তু আছড়ে পড়েছে। দেখতে পাচ্ছেন যে এই ভবনটিও একেবারে ভাঙার যে কাজ সেটি করছেন। এটি গতকালকের আগের দিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমরা এখানে যে পোড়ার যে ধ্বংস অবশেষ সেটি দেখতে পাচ্ছি এবং এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা এই ভবনের ভেতরে থেকে যা পাচ্ছেন এবং একই সাথে ভবনের বাহিরে তারা সবকিছু খুলে খুলে নিয়ে যাচ্ছেন। তো মানুষের ভেতরে যে চাপা ক্ষোভটি রয়েছে এটির একটি বহিঃপ্রকাশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিগত সরকার যে তাদের উপর যে জুলুম নির্যাতন করেছে সেই ক্ষোভ প্রকাশে তারা এখানে এসেছেন এবং যে যেটা পারছেন তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার দেখতে পাচ্ছি যে তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন দেখার জন্য যে এই আজকে ধানমন্ডির সুধা সদনের কি অবস্থা সেটি তারা পরিবার নিয়ে এসেছেন দেখার জন্য। অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন এখানে দেখার জন্য। তো এবং একই রকম চিত্র অনেকটা বলতে পারেন যে ধানমন্ডি ৩২-এ যে চিত্রটি আমরা দেখাচ্ছিলাম, এই ধানমন্ডি ৬ নম্বর রোডে যে সুধা সদনের যে অবস্থা অনেকটাই একই রকম এবং ভেতর থেকে সবকিছুই একে একে এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন। তো একজনের সাথে কথা বলতে চাই, আপনি কোত্থেকে এসেছেন এবং আজকের পরিণতির জন্য কি দায়ী মনে করেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছি। আজকে পরিণতির জন্য দায়ী বিগত সরকার এই বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার অবিচার করেছে তার বহিঃপ্রকাশ, তারই বহিঃপ্রকাশ আজকে হয়েছে এবং জনগণ আজকে খুবই আনন্দিত। এই জন্য তিনি বলছিলেন যে জনগণ খুবই আনন্দিত, এই ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি তারা করতে পারছেন। তো এখনো এখানে যেটি দেখতে পাচ্ছি যে লোকজন আসছেন, গত দুদিন ধরে চলছে একই চিত্র। প্রথমে এই ভবনটিতে আগুন দেওয়া এবং আজকে সবকিছু এখান থেকে নিয়ে যাওয়া, এভাবেই আসলে চলছে ধানমন্ডির সুধা সদনেও চলছে একই চিত্র। সকালে যেটি বলছিলাম ধানমন্ডির ৩২-এও উৎসুক জনতা রয়েছে, এখানেও একই রকম আমরা দেখতে পাচ্ছি। তো জুথি, আমার কাছে এ ছিল সুধা সদন থেকে সর্বশেষ খবর। হাসিনার বাড়ি সুধা সদনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পড়ে রয়েছে কেবলই ধ্বংসস্তূপ। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের বাড়িটিও। জানালা দরজার কিছুই নেই, দেখে বোঝা যায় জনতার ক্ষোভের মাত্রা। একই পরিণতি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিরও। বাড়িটিতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়েও গুড়িয়ে দেওয়া হয়। এদিকে খুলনার দিঘুলিয়া উপজেলার নগরঘাটে শেখ হাসিনার গোডাউন ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোলাতেও। পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর 3টি মুরাল ও বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। নানা আয়োজনে শুরু অমর 21শে বইমেলার শিশু প্রহর। শুক্রবার প্রথম শিশু প্রহরে ছিল ছোটদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। পরে বেলা 11টায় উন্মুক্ত হয় শিশু প্রহরের দুয়ার। মেলায় এসে নিজেদের পছন্দের বই কিনতে পেরে খুশি ছোটরাও। তবে মন খারাপ সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায়। আপন অপুর প্রতিবেদন। বাংলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার সকাল 8টার পর বসে কচিকাচার মিলন মেলা। সারিবদ্ধভাবে বসে মাধুরী মিশিয়ে রং তুলিতে ফুটিয়ে তুলছে মনের ভাবনা। শিশুদের কোমল হাতে দৃশ্যমান হয় প্রাণ, প্রকৃতি, বায়ান্নর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের ছবিও। আমি মুগ্ধ এবং তার পানির বোতল আঁকছি। আমি একটি হাঁসের পরিবার এবং এই দৃশ্যটি আঁকছি। এই আয়োজন অমর 21শে বইমেলার প্রথম শিশু প্রহরের ছিল আবৃত্তি প্রতিযোগিতাও। বেলা 11টায় উন্মুক্ত হয় বইমেলার দুয়ার। মেলায় এসে ছোটরা কিনছে নিজের পছন্দের বই। তবে এবারের শিশু চত্বরে সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায় মন খারাপ ছোটদের। সিসিমপুরে নেই এখন, এবার আমার অনেক মন খারাপ। যদি টুকটুকি থাকতো তাহলে আমি খুশি হতাম। ছোটদের নিয়ে মেলায় এসে ভালো লাগার কথা জানালেন অভিভাবকরাও। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেলা আরও জমে ওঠার আশা প্রকাশকদের। সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে সকালে সবাই সবার বাচ্চাকে নিয়ে আসবো। তো সবাই আসতে পারেনি, বাট অনেকেই এসছে একসাথে। বিজ্ঞান শেখার পাঠশালা, বুদ্ধি শেখার পাঠশালা, এই ধরনের বইয়ের প্রতি খুদে পাঠকদের আকর্ষণ বেশি। আশা করা হচ্ছে আজকে বইমেলা জমে উঠবে এবং এরপর থেকে প্রতিদিন বইমেলা জমে উঠবে। শুক্রবার বেলা 11টায় শুরু হওয়া মেলা চলবে রাত 9টা পর্যন্ত। শুধু ফেব্রুয়ারি মাসই নয়, জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে সারা বছরই থাকুক বইয়ের সঙ্গে সখ্যতা, বেড়ে উঠুক একটি বুদ্ধিদীপ্ত নতুন প্রজন্ম। অমর 21শে বইমেলার শিশু চত্বর থেকে আপন অপু, দেশ টিভি। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে চালের দাম। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে কিছুটা দাম বেড়েছে মুরগির, তবে পেঁয়াজের পাশাপাশি কমেছে সব ধরনের শীতকালীন সবজির মূল্য। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার এ সপ্তাহেও বাজারে চালের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা জানান মোকামগুলোতে কমতে শুরু করলে তারাও কমাবেন দাম। এই 2 সপ্তাহের ভিতরে কোনো চালের দাম কমে না, আগের দামে আছে। কিছু কিছু কনজিউমার কোম্পানি আছে তারা অতিরিক্ত মাল স্টক করে রাখে, দাম যখন বাড়ে তখন ওরা বাড়তি দামে বিক্রি করে। তবে দাম কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির। আগে আসলে আলু 25 টাকা, আমরা বেচতে আছি 20 টাকা, আগের থেকে একটু কম আছে। এদিকে বাড়তি ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এই সপ্তাহ ব্রয়লার বেচতে আছি 200 টাকা, গত সপ্তাহে বেচছি 190 টাকা, 10 টাকা বাড়ছে। আর মাছের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমার দোকানে যে মাছগুলা, এই যে কাজলি, মলা, কাসকি, রূপচাঁদা, এগুলো প্রাকৃতিক মাছ। এই মাছটা কি যদি পানিতে বেশি হয় একটু দাম কমে। অন্তর্বর্তী সরকারকে দাম কমানোর আহ্বান জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। রূপচাঁদা 5 লিটারের ক্যান কিনতে হলে আপনাকে 1 কেজি মসুর ডাল কিনতে হবে, তাহলে এটা কোন ধরনের অজানা কথা ভাই দেশের মধ্যে? চালের দাম যদি আর একটু কমানো যায় বা এই ব্যাপারটাই যদি আসলে কমে তাহলে আসলে ভালো হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।